সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে। আমি ডাক্তার সম্প্রচার ঘোষ। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে ইসরায়েল ফার্মাসিউটিক্যালসের ফেসবুক পেজ থেকে এবং রাষ্ট্রীয় ফেসবুক পেজ থেকে। দর্শক মণ্ডলী, আজকে আমাদের অনুষ্ঠানের নাম ইসরায়েল ফার্মা ভালো থেকে নারী। আজ ৮০তম পর্ব। আজকে আমাদের অনুষ্ঠানে আলোচনার বিষয় পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার রাশেদা বেগম ম্যাডাম, স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ, চিফ কনসালটেন্ট আইসিআরসি রিসার্চ সেন্টার, ভাইস প্রেসিডেন্ট অফ ওজিএসবি। দর্শক মণ্ডলী, আজকে আমাদের অনুষ্ঠানটি সায়েন্টিফিক পার্টনার এসআই ফার্মাসিউটিক্যালস, পাওয়ার বাই ফিগলো এফজেড, মেনোজিয়া, বায়োটেল ডিএক্স এন্ড অথেরা। আমরা ম্যাডামকে আমাদের অনুষ্ঠানে যুক্ত করে নিচ্ছি অধ্যাপক ডাক্তার রাশেদা বেগম ম্যাডামকে। ম্যাডাম, আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ তোমাকে। ম্যাডাম, আজকে আমাদের অনুষ্ঠানে আলোচনার বিষয় পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। ম্যাডাম, আসলে ম্যাডাম দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলতেন ম্যাডাম, আসলে এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলতে আসলে আমরা কি বুঝি ম্যাডাম? পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এটা আসলে একটা মেটাবলিক ডিসঅর্ডার বলে। মেটাবলিক ডিসঅর্ডার হলো যে তোমার খাবার দাবার যেটা খাই আমরা সেটা ইউটিলাইজেশনের পরে যে মেটাবলিজম হয় সেটা, এর সাথে হরমোনের কিছু সম্পর্ক থেকে সবকিছু মিলিয়ে তাদের যে ডিসঅর্ডারটা হয় সেটাকে আমরা আসলে পলিসিস্টিক ওভারি বলি। এসব ক্ষেত্রে যেটা হয় যে তাদের হরমোনাল ইমব্যালেন্স হয়, এবং সেই হরমোনাল ইমব্যালেন্সের কারণে রিপ্রোডাক্টিভ সিস্টেমে কিছু প্রবলেম হয়। যেমন মেয়েদের, এইসব মেয়েদের মিনিস্ট্রেশনটা ঠিক মতো হয় না, কারণ ওভুলেশন ঠিক মতো হয় না। এই ওভুলেশন যে ঠিক মতো হয় না, এটার জন্যই আসলে বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্সটা দায়ী। ওভুলেশন না হওয়ার ফলে তার মাসে মাসে মাসিক হয় না, এবং এদের আরেকটা হরমোনের সাথে এদের সম্পর্ক আছে, সেটা হলো ইনসুলিন। ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে তাদের। ইনসুলিনটা হলো আমাদের প্যানক্রিয়াস থেকে আসে এবং এটা গ্লুকোজ ইউটিলাইজ করে। এই ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, এটা একটা জেনেটিক প্রবলেম, কিছুটা ফ্যামিলিয়াল। মা এর থাকলে হওয়ার সম্ভাবনা থাকে, বোনের থাকলে হওয়ার সম্ভাবনা থাকে, এবং জেনেটিক কিছু প্রবলেম থাকে যার জন্য ইনসুলিন কাজ করতে পারে না। এটাকে বলে ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন কাজ করতে পারে না বলে তাদের ব্লাড সুগার লেভেলটা বেড়ে যায়, তাদের এই জন্য এদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। এবং এই ইনসুলিন আরেকটা হরমোন রিলিজ করে ওভারি থেকে, এবং অ্যাড্রেনাল গ্ল্যান্ড আছে আমাদের, এটা গ্ল্যান্ড, এই দুই জায়গা থেকে অ্যান্ড্রোজেন একটা হরমোন রিলিজ করে, যে হরমোনটা আসলে মেল হরমোন, মেল ডমিনেন্ট হরমোন। মানে মেয়েদের যেমন এস্ট্রোজেন, ছেলেদের অ্যান্ড্রোজেন, কিন্তু বোথ গ্রুপেরই আবার অন্য হরমোনটা থাকে। মানে বোথ এস্ট্রোজেন অ্যান্ড অ্যান্ড্রোজেন দুইটাই মেলেরও থাকে, ফিমেলেরও থাকে, কিন্তু মেলের অ্যান্ড্রোজেন ডমিনেন্স অ্যান্ড ফিমেলের এস্ট্রোজেন ডমিনেন্স। ফিমেলের খুব অল্প পরিমাণে অ্যান্ড্রোজেন থাকে আর মেলের খুব অল্প পরিমাণে এস্ট্রোজেন থাকে। যখনই এই মেল ফিমেল উভয়েরই অপোজিট হরমোনটা আপার হ্যান্ড নেয়, তখন সেই প্যাটার্নটা, মেইলের যদি এস্ট্রোজেন বেশি হয় তাহলে সে ফিমেল টাইপ হয়ে যেতে পারে, ফিমেলের যদি অ্যান্ড্রোজেন বেশি হয় তাহলে তার মেল টাইপের যেটা হয় যে হেয়ার ডিস্ট্রিবিউশনটা মেল প্যাটার্নের হয়ে যায়। তার বডির বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত লোম আমরা বলি, আনওয়ান্টেড হেয়ার, ফেশিয়াল হেয়ার। আমরা মেয়েদের মুখে কোনো হেয়ার চাই না, তাই না? দাড়ি গোফের মতো হেয়ার গজাবে, চেস্টে অনেক হেয়ার হয়, তার অ্যাবডোমেনে, থাইতে, এই সমস্ত জায়গায় হেয়ার ডিস্ট্রিবিউশন মেল প্যাটার্নের হয়ে যায় ডিউ টু এক্সেস অ্যান্ড্রোজেন। এবং এই এক্সেস অ্যান্ড্রোজেনটাই আবার ওভুলেশন হতে দেয় না। ওভারিয়ান ফলিকুলের ওখানে তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট থাকে, ফলিকুলগুলোকে ট্রেসিয়া করে দেয় এবং ওভুলেশন হয় না। ওভুলেশন না হওয়ার জন্য তার মাসিক বন্ধ থাকে, মাসাধিককাল বন্ধ থাকতে পারে, 1 মাস, 2 মাস, 3 মাস, অনেক সময় সেকেন্ডারি অ্যামেনিরিয়া বলে যাওয়া, দীর্ঘদিন ধরে মাসিক হয়তো বন্ধ থাকে। আর যেহেতু ওভুলেশন হয় না, সেজন্য প্রেগনেন্সিও হয় না। যারা ম্যারিড তাদের প্রেগনেন্সি হয় না। আসলে এদের ওবেসিটি থাকে, এরা সাধারণত একটু মুটিয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে। তারা বিশেষ করে অ্যাডোলেসেন্ট যখন থাকে, একটু অ্যাডাল্ট পর্যায়ের স্বাস্থ্য ভালো হলেও খুব একটা বেমানান হয় না, কারণ বয়স বাড়ার সাথে সাথে একটু ওজন যদি বাড়েও, যখন বাচ্চা মেয়েদের ওজনটা বেড়ে যায় তখন দেখতেও একটু অস্বাভাবিক লাগে। খুব ছোট ছোট মেয়েরা তারা মোটাসোটা হয়ে যায়। এই সমস্যাগুলো হয়, কিন্তু এদের লং টার্ম কিছু অ্যাডভার্স ইফেক্ট থাকে। এদের কার্ডিয়াক প্রবলেম হয়,
তাদের হাইপারটেনশন হতে পারে, হার্ট ডিজিজ হতে পারে, এস্টাবলিশ ডায়াবেটিস হতে পারে, তাদের একদম ডায়াবেটিস হতে পারে, এবং আরও পরে গিয়ে যখন বয়স হয় তখন এন্ডোমেট্রিয়াম, ইউট্রাসের যে ইনার লাইনিংটা থাকে সেখানে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হতে পারে। এটা ভয় পাওয়ার আবার কিছু নাই, এগুলো খুব রেয়ার ইভেন্ট, এবং যদি আনকন্ট্রোল থাকে তাহলে কাজে আবার সব অসুখের কথা বললে মানুষ ভয় পেয়ে যায়। সেই জন্য এইগুলো বাস্তবতা যেগুলো হতে পারে, যেমন আমাদের অনেক কিছু হতে পারে আমরা যদি বেসামাল চলাফেরা করি, তাই না? তো সেরকম এগুলো হতে পারে, কিন্তু কন্ট্রোলে থাকলে আর কোনোটাই হবে না। সেটা হলো মুদ্রা কথা, যে কনসিকুয়েন্সগুলো কিছু হবে না, কিন্তু এই জিনিসগুলো হয় যদি কেউ নেগলেক্ট করে। তো এটাই মোটামুটি যে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, এটা খুব যে ভয়াবহ ডিজিজ তা কিন্তু নয়। এটাকে একেবারে প্রিভেন্ট করা যাবে না, যেহেতু একটু জেনেটিক প্রবলেম আছে, কিন্তু ইট ক্যান বি কন্ট্রোলড। আমরা যদি ঠিকঠাক মতো চলাফেরা করি, আমাদের হ্যাবিট, ফুড হ্যাবিট, লাইফস্টাইল, এই জিনিসগুলোকে যদি আমরা একটা ব্যালেন্সড সিস্টেমের মধ্যে রাখি, তাহলে যেসব কনসিকুয়েন্সগুলো, ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্ট ডিজিজ, এভরিথিং ক্যান বি কন্ট্রোলড, এবং বাচ্চা হওয়াতেও কোনো অসুবিধা হয় না। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আপনি অনেক সুন্দর করে আলোকপাত করেছেন। আশা করি দর্শক মন্ডলী যারা দেখছেন তারা বুঝতে পেরেছেন আসলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলতে আসলে আমরা কি বুঝি। মানে আপনি ইতিমধ্যে আলোচনা করেছেন যে হরমোনের কারণে এরকম একটা সমস্যা হতে পারে। মানে আর কোনো কারণ আছে ম্যাডাম যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হওয়ার পিছনে? যেটা বললাম যে জেনেটিক ইনফ্লুয়েন্স থাকে, জেনেটিক কারণেই হয়, এবং যেমন একবার যদি একটু ওবেজ হয়ে যায় সেটার কারণে মাসিক অ্যাবনর্মালিটি হয়, আবার এটা না হওয়ার কারণে ওবেসিটি, কোনটার কারণে কোনটা হয় এটা এক্স্যাক্টলি কিন্তু সেটার কোনো কারণ জানা যায় না, কিন্তু জেনেটিক ইনফ্লুয়েন্স আছে, যে যাদের জেনেটিক ব্যাপারটা থাকে তাদেরই বেশি হয়, মায়ের থাকলে হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ফ্যামিলিগতভাবে এটা হওয়ার চান্স বেশি থাকে। আরেকটা হলো যে যদি কারো মাইল্ড কোনো ইনফ্লুয়েন্স থাকেও, তারা ছোটবেলা থেকেই যদি লাইফস্টাইলটাকে ঠিক রাখতে পারে তাদের হয়তো হবে না। হ্যাঁ, যেমন ছোটবেলা থেকেই লাইফস্টাইলটা কি, যে খাওয়া দাওয়াতে আমাদের যেমন ইদানিং একটু বেশি, যেমন যে সমস্ত মেয়েরা ফাস্ট ফুড বেশি খায়, যারা একটু অলস জীবনযাপন করে, কাজকর্ম করে না সারাক্ষণই, হয়তো এখন তো অনেক কাজ আমরা অনলাইনে পেয়ে যাচ্ছি। হ্যাঁ, তার মানে একটা চেয়ারে বসে এই চেয়ার টেবিলের মাধ্যমে আমরা কিন্তু অনেক কাজ, এখন বাজারঘাটও কিন্তু অনলাইন হয়ে যাচ্ছে, শৌখিন জিনিস কেনাকাটাও অনলাইনে, শাড়ি কেনাও অনলাইনে। একটা শাড়ি কিনতে হলো আমাকে 10টা দোকান ঘুরতে হতো, ততটুকু স্টেপিং ফেললেও কিছুটা এক্সারসাইজ। এখন এমন একটা যুগ এসছে ইলেকট্রনিক যুগে, মানুষের কিন্তু ফিজিক্যাল মোবিলিটিটা অনেক কমে গেছে। এটা একটা। আরেকটা হলো যে স্কুলে কোনো খেলার মাঠ নাই। আমাদের সময় আমরা স্কুলে প্রথমেই ছিল 1 ঘন্টা আগে স্কুলে চলে যেতাম, গিয়ে 1 ঘন্টা খেলতাম, সেই ঘরমাক্ত শরীরে ক্লাসে ঢুকতাম। এখন বেশিরভাগ স্কুলেই কোনো খেলার মাঠ নেই, তারা মাঠে কিন্তু খেলে না। এই যে অ্যাক্টিভিটিসটা কম, এবং খাওয়া দাওয়ার অভ্যাসটা যে ফাস্ট ফুডের দিকে বেশি ঝুঁকে গেছে, এই সব কিছু মিলে তাদের হেলথ কিন্তু নর্মাল নেই। এটা একটা কারণ যে হ্যাবিটের জন্য। এই জন্যই আমরা যদি হ্যাবিটটাকে মেনটেন করি, যেমন খাওয়া দাওয়াটাকে যদি কন্ট্রোল করি, বিশেষ করে কার্বোহাইড্রেটকে যদি কন্ট্রোল করতে পারি, লো গ্লাইসেমিক ইন্ডেক্স ডায়েট, যে সমস্ত খাবার খেলে বডিতে ব্লাড সুগারটা সাথে সাথে বেড়ে যাবে না, সে ধরনের খাবার যদি খাই, মানে মেনলি প্রোটিন রিচ ডায়েটটা যদি আমরা খাই, তাহলে বডির যে ডিমান্ড সেটাও ফুলফিল করবে, এবং প্রোটিন ডাইজেস্ট হতে অনেক সময় লাগে, পেটটা এই জন্য ভারী ভারী লাগে, যতক্ষণে ডাইজেস্ট না হবে ততক্ষণে খিদের পরিমাণটা কম হবে। কিন্তু ডায়েটিং একটা ইম্পর্টেন্ট, ফাস্ট ফুড খাওয়াটা কমিয়ে দিতে হবে, এবং কার্বোহাইড্রেট খাওয়াটাও লিমিট করতে হবে, আর এক্সারসাইজ। এখন এক্সারসাইজ যেহেতু যেটা বললাম যে আগে স্কুলে হেঁটে যেত, এখন কারো স্কুল যদি 2 মাইল 3 মাইল দূরে থাকে, তাহলে তার এই যে 2-3 মাইল হাঁটা, হেঁটে যাওয়া স্কুলে এবং হেঁটে ফেরত আসা। আমরাই যেমন ছোটবেলায় স্কুলে হেঁটে গিয়েছি, আমাদের স্কুল বেশ বেশ দূরেই ছিল, খুব যে কাছে ছিল তা না, বান্ধবীরা গল্প করতে করতে হাঁটতে হাঁটতে চলে যেতাম। এই যে যাওয়া আসা দুবার যে লম্বা হাঁটা হতো, এটাই তো একটা এক্সারসাইজ হয়ে যেত। এই জিনিসটা তো নাই, এখন সব গাড়িতে, রিক্সা বিভিন্নভাবে যায়। কাজে এক্সারসাইজটা করতে হবে, সেটা হলো মোবিলিটি বাড়াতে হবে, হাঁটতে হবে। সিম্পলি যদি সে সকাল বিকাল দুবার 30 মিনিটস টু 45 মিনিটস শুধু হাঁটে, তাহলে কিন্তু তার যথেষ্ট এক্সারসাইজ হবে। এক্সারসাইজ মানেই যে রুটিন যে কতগুলো ফর্মুলেটেড এক্সারসাইজ তা কিন্তু নয়। সে স্কিপিং করতে পারে,
বিশেষ করে যারা একটু বাল্কি হয়ে যায় তাদের তো বডি ওয়েট অবশ্যই কমিয়ে রাখতে হবে। 7% বডি ওয়েট কমালেই তার কিন্তু সে নর্মাল যে ওয়েটটা থাকা উচিত বিএমআই সেই ওয়েটে যদি চলে আসতে পারে তাহলেই তার মেনস্ট্রুয়েশন রিজাম্পশন হওয়া সম্ভব। কাজেই এক্সারসাইজ অ্যান্ড ডায়েটিং আমাদের পিসিওর পেশেন্টদের কিন্তু প্রথম ট্রিটমেন্টই হলো, ফার্স্ট ট্রিটমেন্টই এক্সারসাইজ অ্যান্ড ডায়েটিং। এটা কমন ট্রিটমেন্ট, ওষুধ ছাড়া। ট্রিটমেন্ট মানেই যে সবসময় ওষুধ তা নয়, যে এটা তার যে হেলথ মেনটেন করার জন্য ডায়েটিং অ্যান্ড এক্সারসাইজ এইটার ফার্স্ট লাইন থেরাপি পিসিওর জন্য সবসময়, ফর অল। যার বাচ্চা আছে তার জন্য, যার বাচ্চা নাই তার জন্য, যে আনম্যারিড অ্যাডোলেসেন্স গার্ল তার জন্য, সকলের জন্যই এক্সারসাইজ অ্যান্ড ডায়েটিং এটা আমাদের মাথায় একদম গেঁথে রাখতে হবে যে এক্সারসাইজ অ্যান্ড ডায়েটিং এটা ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। এটা করলেই 90% সমস্যার সমাধান হয়ে যাবে। প্রথম থেকে যদি এটা সে রপ্ত করতে পারে তাহলে কিন্তু অ্যাবনর্মালি মোটেও যাবে না। ওবিসিটির অনেক রকম প্রবলেম আছে, শুধু যে মেনস্ট্রুয়েশন হয় না, ওভুলেশন হয় না তা না। এদের প্রেগনেন্সি হলেও প্রেগনেন্সিগুলো টিকে থাকে না, তাদের প্রিমেচুর লেবার হওয়ার সম্ভাবনা থাকে, বাচ্চার অ্যাবনর্মাল গ্রোথ হতে পারে। কাজেই কোনো ক্রমেই আমাদের ওবিসিটি অ্যালাউ করা যাবে না। সেজন্য ডায়েটিং এক্সারসাইজ ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম, ম্যাডাম একজন সাধারণ মানুষ যিনি জানেন না পিসিওডি হতে পারে বা সিমটম কি থাকতে পারে, তাদের উদ্দেশ্যে যদি বলতেন ম্যাডাম আসলে কখন মানে কোন লক্ষণগুলো থাকলে বা কি কি সিমটম দেখলে উনি ডক্টরের শরণাপন্ন হবেন? এখন যেমন আমি আবারও বলছি যে পিসিও কিন্তু কঠিন কিছু না, সিম্পল একটা জিনিস। এটাকে খুব সিরিয়াসলি নেবারও কিছু নেই, আবার একেবারে উড়িয়ে দেওয়ারও কিছু নেই। হ্যাঁ, যেমন এখন প্রথম যখন মেনস্ট্রুয়েশন হয় আমরা সেটাকে মিনারকি বলি, দেখা গেল তার মেনস্ট্রুয়েশন হলো, তারপরে আর হচ্ছে না, 2 মাস 3 মাস করে হচ্ছে না, মেয়েটা আস্তে আস্তে একটু বাল্কি হয়ে যাচ্ছে, তার অ্যাবডোমিনাল চুলগুলো গজাচ্ছে বিভিন্ন জায়গায়। এটা তার একটা বাবা মারাও অনেক চিন্তিত থাকে যে আমার মেয়েটার মাসিকটা রেগুলার হচ্ছে না। তো এটা একটা প্রথম ডায়াগনস্টিক পয়েন্ট যে একটা মেয়ের মেনস্ট্রুয়েশন প্রথম 2 বছর একটু ইরেগুলার হয়, তারপর ঠিক হয়ে যায়। কিন্তু এদের হয়তো আরো একটু বেশি ইরেগুলার, যেমন 6 মাসের মধ্যে হলো না, 3-4 মাসের মধ্যে হলো না, অথবা কারো ফার্স্ট মেনস্ট্রুয়েশন এস্টাবলিশড হতেই দেরি হচ্ছে না। তখন তো ডাক্তারের কাছে আসবে, ডাক্তার তাকে বিভিন্ন রকম ট্রিটমেন্ট ইয়ে করে। যদি প্রথমেই মেনস্ট্রুয়েশন না হয় তাদের তো একটা লম্বা ইনভেস্টিগেশন বা হিস্ট্রি দরকার যে কি কারণ হচ্ছে না। শুধু যে পিসের জন্য তা নয়, অনেক কারণেই তার ডেভেলপমেন্টাল এরর থাকতে পারে, ইউট্রাসের ডেভেলপমেন্টের কোনো ডিফেক্ট যদি থাকে সে কারণে না হতে পারে, তার ক্রোমোজোমাল ডিফেক্ট থাকতে পারে, অনেক লং লিস্ট আছে। যে সমস্ত কারণে এটাকে বলি প্রাইমারি অ্যামেনোরিয়া, যে প্রথমেই মাসিক যেটা হলো না, সেটার জন্য কিন্তু 16 ইয়ার্স পর্যন্ত অ্যালাউ করা হয়। তার আগে তো চিন্তিত হওয়ার কিছু নয়, অনেকেরই একটু দেরি করে হয় সেটা। তো এখন তারপরেও চিন্তা করার কিছু নাই, সেটা ঠিক আছে, কিন্তু ডাক্তারের কাছে যাওয়া উচিত। ডাক্তার এই অভয়টা দেবে যে আপনার চিন্তা করার কিছু নাই, কিছু প্রিলিমিনারি টেস্ট তো করতেই হবে, করে যদি দেখে যে তার গ্রস কোনো অ্যাবনর্মালিটি নাই তখন অভয় দিবে যে না, আপনার চিন্তার কোনো কারণ নাই, অনেক মেয়েদেরই একটু দেরি করে হয়, ওর সব সিস্টেম ওকে আছে, ওর মাসিক না হওয়ার কোনো কারণ নেই, আপনি অপেক্ষা করেন 16 বছর পর্যন্ত, তারপরে দেখা যাক কি হয়। তো এখন পিসিও এই গ্রুপে পড়বে যে যাদের চিন্তার তেমন কিছু নাই, যখন দেখা যাবে তার ওভারি আছে, ইউট্রাস আছে, তার ওভারি ইউট্রাস থাকলে পরে আমরা ধরিয়ে নিতে পারি যে তার ক্রোমোজোমাল কোনো ডিফেক্ট নাই, তার ক্যারিওটাইপিং করার হতে প্রয়োজন হয় না। কিন্তু যাদের ওভারি ইউট্রাস না থাকবে তাদের কিন্তু তখন ক্যারিওটাইপিং করে দেখতে হবে যে কোনো সমস্যা আছে কিনা। তো পিসিওদের যেটা আলট্রাসোনোগ্রাফি করলে কিন্তু বলবে যে তার ইউট্রাস আছে, ওভারি আছে, কিন্তু মেনস্ট্রুয়েশন হচ্ছে না, তখনই আমরা ধরে নেব যে পিসিও হওয়ার সম্ভাবনা আছে। এর সাথে যে হরমোনগুলো টিএসএস, প্রোল্যাকটিন, এইসব হরমোনগুলো করতে হবে, তার ইনসুলিন লেভেলও দেখা যেতে পারে, ব্লাড গ্লুকোজ, সব টেস্টগুলোই তার করতে হবে। আরো হরমোন আছে, এটা কি পিসিওর জন্য মেনস্ট্রুয়েশন বন্ধ নাকি অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কোনো সমস্যা, হ্যাঁ, কনজেনিটাল অ্যাড্রেনোজেনিটাল হাইপারপ্লেসিয়া আছে, অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কোনো সমস্যার জন্য হতে পারে। কাজে হাইপার অ্যান্ড্রোজেনিজম বলে, যে অ্যান্ড্রোজেন বেশি যে সমস্ত কারণে থাকে সবগুলোকে আমার এক্সক্লুড করতে হবে যে কি কারণে। এমন হতে পারে যে পিসিওর জন্য না, অন্য কোনো কারণ, সেই জন্য আরো হরমোন আছে, ডাইহাইড্রোএপেন্ড্রোস্টেরন সালফেট বলে, 17 আলফা হাইড্রক্সি প্রোজেস্টেরন, একটা করে আমরা একটা করে সর্টিং করি, যে কোনো একটা পক্ষে যদি দেখি যে এটার দিকে যাচ্ছে তাহলে সেই ইনভেস্টিগেশনটা করলাম। এভাবে একসঙ্গে যে সব করা হয় তা কিন্তু নয়, একটা করে এক্সক্লুড করা হয়।
তো এভাবে যখন দেখা যায় যে একটা মেয়ের পিসিও, তখন তাকে আসলে কাউন্সিলিংটাই খুব জরুরি এখানে, যে তোমার কোনো গুরুতর কোনো সমস্যা নেই, তোমার অন্য কোনো হরমোনাল প্রবলেম নেই, তোমার ইউটারাস ওভারি সব ঠিক আছে, তোমার পিসিওর কারণেই হচ্ছে না, ঠিক আছে, আমরা মাসিক হওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আমরা মাসিক আর্টিফিশিয়ালি করানো যায়, যে নিয়মিত মাসিকের যে পর্যায়টা থাকে, কোনো একটা পর্যায়ে এসে এস্ট্রোজেন উইথড্রয়াল ব্লিডিং হয়, এবং সেটাও যদি না হয় তখন প্রজেস্টেরন দিয়ে প্রজেস্টেরন উইথড্রয়াল ব্লিডিং করানো যেতে পারে। তো আমরা যদি ওর নিজের থেকে না হয় এস্ট্রোজেন উইথড্রয়াল ব্লিডিং, তখন প্রজেস্টেরন দিয়ে প্রজেস্টেরন উইথড্রয়াল ব্লিডিং করাই। তো যখন এরকম থাকে, একটানা দীর্ঘদিন মাসিক বন্ধ রাখাটা অ্যালাউ করি না, তাহলে যে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া যেটা বলেছিলাম, সেটা হওয়ার একটা চান্স থাকে। দীর্ঘদিন যদি ইউটারাসের ওই লেয়ারে এস্ট্রোজেনের একটা মানে কন্টিনিউয়াস একটা ইফেক্ট থাকে, তাহলে সেটা ভালো না। আমাদের প্রজেস্টেরন দিয়ে ওটাকে মাসিক করিয়ে নিতে হয়, যার জন্য এইসব পেশেন্টদেরকে আমরা 2 মাস 3 মাস পর পর একটা ওষুধ দেই, প্রজেস্টেরন দিয়ে তার মাসিকটাকে আমরা করাই ফেলি। কিছু কিছু পেশেন্ট আছে না প্রতি মাসে মাসিক চাচ্ছে, তাদেরকেও কিন্তু কাউন্সেলিং করতে হবে, যে প্রতি মাসে বলি যে আমি তো মোটা হয়ে গেছি, আমার দূষিত রক্তটা আমার গায়ে জমা হচ্ছে, এই যে মাসিক হচ্ছে না, তাদের ধারণা যে তার যে মাসিকটা হতো সেই ব্লাডটা দূষিত, এই দূষিত ব্লাডটা যাচ্ছে না দেখে সে মরে যাচ্ছে। তো তাদেরকে বুঝিয়ে বলতে হবে যে না, যেই ব্লাডটা যাচ্ছে সেটা ভালো ব্লাড, সেটা প্রেগনেন্সি হওয়ার জন্যই ইউটারাসের একটা প্রিপারেশন থাকে, সেই ব্লাড যেহেতু প্রেগনেন্সি হচ্ছে না, তখন এটা ইউটারাসের গ্ল্যান্ডগুলো ব্লাড ভেসেল সব ভেঙে চলে বেরিয়ে আসে, এটাই হলো মাসিক। কাজে মাসিকের ব্লাড কখনোই দূষিত ব্লাড নয়, এটা যদি প্রিজার্ভ হয় কোনো অসুবিধা নাই। বরঞ্চ যাদের বেশি মিনিস্ট্রেশন, বেশি ব্লিডিং হয় মিনিস্ট্রেশন সময়, তাদেরকে আমরা মিনিস্ট্রেশন অফ করে রাখি, যে প্রতি মাসে মাসিক হওয়ার দরকার নেই, তার হিমোগ্লোবিনটা বাড়ুক, আয়রন কনজার্ভ করুক, হিমোগ্লোবিন বাড়ুক। কাজে এটা তাকে বলতে হবে যে মাসে মাসে মাসিক হওয়ার দরকার নেই, আমরা 2 মাস বা 3 মাস পর পর তাকে উইথড্রয়াল ব্লিডিং করে মাসিক করালাম। এটা অ্যাডোলেসেন্স গার্লদের জন্য, যাদের অন্য কোনো মাসিক ছাড়া অন্য কোনো কাজ এই মুহূর্তে দরকার নেই। এবং এই অ্যাডভাইসটা যে তার রেগুলার এক্সারসাইজ ডায়েটিং করতে হবে। হ্যাঁ, মায়ের কথা যেন শোনে। অনেক সময় মাকে হুকুম করে বেশিরভাগ বাচ্চারা, যে আমাকে পানি এনে দাও, এটা এনে দাও, রিমোট নিয়ে বসে থাকে তারা। এটা পেশেন্টের কাছ থেকে শোনা, আমি কিন্তু বানিয়ে বলছি না। যে মা কমপ্লেন করেছে যে একদম নড়ে না ম্যাডাম, সোফার উপরে রিমোটটা নিয়ে বসে থাকে এবং একটু পর পর চানাচুর চায়, চা চায়, কফি চায় মায়ের কাছে। তো এই জিনিসটা যে তোমাদের নড়ে চড়ে বসতে হবে, কেন আমরা ঠেসে বসে থাকবো, এক জায়গায় আমরা মুভমেন্ট করব। এবং যদি ওরকম মুভমেন্ট করার কোনো স্কোপ না থাকে, কাজের মাধ্যমে হাঁটা চলার কোনো সুযোগ যদি না থাকে, তাহলে আমরা ইচ্ছা করে প্রতিদিন সকাল বিকাল হাঁটবো, যেখানে হাঁটার জায়গা থাকে সেখানে আমরা হাঁটবো। ইভেন কোথাও যাওয়ার জায়গা না থাকলে সিঁড়ি দিয়ে উপরে ওঠানামা করুক, সিঁড়ি দিয়ে 10 বার ওঠানামা করুক। কাজেই শরীরটাকে সচল রাখতে হবে, খাওয়া দাওয়াটাকে কন্ট্রোল করতে হবে, এবং উজ্জ্বল হরমোন যদি দেয় উজ্জ্বল ব্লিডিংয়ের জন্য, তাহলে কিন্তু এদের ম্যানেজ হয়ে যায়। এবং এটা কিন্তু সেরে যায় না, এটা মনে রাখতে হবে যে এটা এমন অসুখ না যে এটা তার কমপ্লিটলি আমরা রিমুভ করে দেবো। এটাকে কখনোই এটা সেরে যায় না, কিন্তু কন্ট্রোলে রাখতে হয়। কন্ট্রোলে রাখলে তাদের ডায়াবেটিস বা ইভেন ইনফার্টিলিটিও প্রিভেন্ট করা যাবে। তাদের যদি অ্যাডোলেসেন্স বয়স থেকে তারা এটা মেনে চলে আসে, তারপরে দেখা যায় যে বিয়ের পরে তাদের ইনফার্টিলিটি হওয়ার চান্সও অনেকটাই কমে যাবে, কারণ তাদের ইন্টারনাল হরমোনগুলো ব্যালেন্সড থাকবে। ধন্যবাদ ম্যাডাম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখছেন এসআই ফার্মা ভালো থেকে নারী 80তম পর্বে। আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে স্বনামধন্য বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার রাশিদা বেগম ম্যাডাম, স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ, চিফ কনসালটেন্ট আইসিআরসি রিসার্চ সেন্টার এবং ভাইস প্রেসিডেন্ট অফ ওজিএসবি। দর্শক মন্ডলী, প্রোগ্রামটির লাইভ চলাকালীন সময়ে আপনার যদি কোনো কোশ্চেন থাকে, কমেন্ট বক্সে কোশ্চেনটি করুন। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক যিনি যুক্ত হয়েছেন আপনার প্রশ্নের উত্তর দেবেন। ম্যাডাম, আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম, ম্যাডাম এই যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ডায়াগনোসিস করার জন্য আসলে ম্যাডাম কি কি পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে ম্যাডাম? এটা তো আমরা পেশেন্ট আসলে সিমটম দেখে ম্যাডাম আপনি তো বুঝতে পারলেন, তখন সেই ক্ষেত্রে সহায়তা হিসেবে কি কি পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে ম্যাডাম? অ্যাকচুয়ালি পরীক্ষা নিরীক্ষা আগে যা ছিল সেটাকে ভীষণভাবে কমিয়ে আনা হয়েছে, কিন্তু এখন যেমন হরমোন যেটা বললাম, এদের এলএইচ লেভেলটা বেশি থাকে, কাজে এফএইচএইচ এলএইচ এই হরমোনগুলো করা যায়। এখন যেটা হচ্ছে, আমরা কিন্তু হিস্ট্রি নিয়ে
এবং আলট্রাসোনোগ্রাফি করেই বুঝতে পারি যে এটা একটা পলিসিস্টিক ওভারিয়ানের পেশেন্ট। হিস্ট্রিতে যেমন তার এই কমপ্লেনটা থাকবে যে রেগুলার মিনিস্ট্রেশন হয় না। যেহেতু রেগুলার মিনিস্ট্রেশন, এই যে ইরেগুলার মিনিস্ট্রেশন অ্যান্ড ওভুলেশন বা অ্যামেনুরিয়া যে টার্মই আমি বলি, দীর্ঘদিন বন্ধ থাকে অ্যামেনুরিয়া বলবো, যে অ্যানোভুলেশন মাসিক না হওয়া মানে অ্যানোভুলেশন, এটা একটা তার হিস্ট্রির ইম্পর্টেন্ট পয়েন্ট। তারপর তার ফিজিক দেখে, যেমন তার এই যে একটা বডি, তার বডি ওয়েট একটু বেশি থাকবে, একটু ওবেস থাকে, সেটা কিছুটা হার্সুটিজম যেটা বললাম যে অবাঞ্ছিত লোম থাকে, এগুলো দেখে কিন্তু আমরা সাসপেক্ট করি। তারপরে আলট্রাসোনোগ্রাফি করলে কিন্তু বোঝা যায়, আলট্রাসোনোগ্রাফিতে ওভারি দুটো একটু বড় থাকবে অন্যান্য ওভারির চেয়ে, এবং তার ওভারির চতুর্দিকে ছোট 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 সিস্ট থাকে, এই জন্য এটাকে বলা হয় পলিসিস্টিক। এটা কিন্তু ওভারিয়ান অন্য সিস্ট যে সেরকম না। অনেক পেশেন্টই কিন্তু আসে, ম্যাডাম আমার ওভারিতে সিস্ট আছে, এটা কিন্তু সেই সিস্ট না। পলি মানে অনেক অনেক ছোট ছোট সিস্ট থাকে বলে এটাকে পলিসিস্টিক বলা হয়। এই ছোট সিস্টগুলো কিন্তু ওভারিয়ান সিস্ট যেটা যেটা টিউমার সেটা না, এটা মাথায় রাখতে হবে। এই সিস্ট সেই সিস্ট নয়, যেটার জন্য উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। যে পলিসিস্টিক যে মাল্টিপল নেকলেস লাইক অ্যারেঞ্জমেন্ট, গলায় মালা যেরকম থাকে ওরকম গলার মালার মতো চারিদিকে ওভারি চারিদিকে সিস্টগুলো সাজানো থাকে, এটা দিয়েই বোঝা যায় যেটা পলিসিস্টিক ওভারি সিনড্রোম। আর একটা রিসেন্টলি একটা হরমোন করা হয়, AMH বলে, ইন্টিমুলারিয়ান হরমোন, এটা অনেক হাই থাকে তাদের, যার জন্য এটা দিয়ে আমরা বুঝতে পারবো যেটা পলিসিস্টিক ওভারি। এটা কিন্তু চেঞ্জ হয় এখন, যেমন থিওরিটিক্যালি অনেক কিছুই করা যায়, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা হিস্ট্রি নিয়ে পেশেন্টকে দেখে, এবং আমার কাছে যেটা প্রয়োজনীয় মনে হয়, সবার কাছে একই রকম কিন্তু প্রয়োজনীয় মনে হয় না। আমি যেমন এদের AMH একটা হরমোন যেটা ওভারিয়ান রিজার্ভ দেখার জন্য টেস্ট করা হয়, যে ওভারিতে কি পরিমাণ ফলিকেল আছে। তো সেই কথা চিন্তা করলে কিন্তু পিসিওদের AMH করানোর কোনো দরকার নেই, কারণ তাদের অনেক ফলিকেল যে আছে চোখেই দেখা যাচ্ছে আলট্রাসোনোগ্রাফি করে যে অনেক ফলিকেল আছে। কিন্তু পিসিওদের AMH করা হয় যে পিসিও ডায়াগনোসিসের জন্য না, পিসিওদের AMHটা করা হয় যে AMH লেভেলটা কত আছে তার উপরে ডিপেন্ড করে ট্রিটমেন্টটা ঠিক করতে হবে। যে AMH লেভেল যত বেশি থাকে তাদের কিন্তু ফলিকেল অনেক বেশি আছে, এটা প্রমাণিত। এদের রিপ্রোডাক্টিভ লাইফ অনেক লম্বা হয়, অন্যান্য মেয়েদের ডিম ফুরিয়ে যায় অনেক আগে আগে। এরা কিন্তু ধনী, রিচ, হ্যাঁ, ইন কনসিডারেশন অফ এগ, কাজে তারা কিন্তু মন্দের ভালো। এখন যে সময়টা চলছে, এখন ভীষণভাবে মেয়েদের AMH কমে যাচ্ছে, এগ কমে যাচ্ছে, এনভায়রনমেন্টাল পলিউশনের জন্য এগের সংখ্যা ট্রিমেন্ডাসলি কমে যাচ্ছে। এখন আমরা 30-এর মধ্যে মেয়েদের পাচ্ছি যাদের এগ নেই, ফুরিয়ে গেছে, একদম কমে না ফুরিয়ে গেছে, এরকম মেয়েদের প্রচুর পাচ্ছি। তাদের সাথে যদি তুলনা করি, এরা কিন্তু ভাগ্যবতী যে এদের এগ কিন্তু এদের অনেক দিন থাকবে। এদের 40 ইয়ার্স পর্যন্ত কিন্তু এদের এগ থাকে ভালো, এবং ট্রিটমেন্ট করা যায়। যে AMHটা করা হয় কি পরিমাণ এগ আছে তার উপরে ডিপেন্ড করে আমরা অনেক সময় ট্রিটমেন্ট শিডিউলটা ঠিক করি, যে তাকে কি ডোজে আমি ড্রাগ দেব। কাজে এই টেস্টগুলো নিয়ে পেশেন্টের খুব একটা মাথা ব্যথা করার দরকার নেই। পেশেন্টের জন্য আলট্রাসোনোগ্রাফি ইজ ভেরি ইম্পর্টেন্ট করতে হবে। আর তার অন্যান্য হরমোন, থাইরয়েডের কোনো সমস্যা থাকে অ্যাসোসিয়েটেড, বিশেষ করে প্রোল্যাকটিন, এদের হাইপার প্রোল্যাকটিনিমিয়া থাকে অ্যাসোসিয়েটেড, সেটা দেখতে হবে এই প্রোল্যাকটিনটা বেশি আছে কিনা, তাহলে সেদিকেও আমাদের দেখতে হবে। এই ডায়াগনোসিস খুবই ইজি, ডায়াগনোসিসের জন্য একগাদা কোনো টেস্টের দরকার নেই, ট্রিটমেন্টও ইজি। বাচ্চা না চাইলে তো বিশেষ কোনো ট্রিটমেন্টের দরকারই নেই, তাকে উইথড্রল ব্লিডিং করে এক্সারসাইজ ডায়েটিং করলেই ঠিক হয়ে যায়। বাচ্চা হওয়ার বেলায় এদের যেটা হলো যে যদি সে এই লাইফস্টাইল মডিফিকেশন করে তার যদি কাজ না হয়, তাহলে অবশ্যই ড্রাগ প্রয়োজন হবে ওভুলেশনের জন্য। এক্সারসাইজ করলে কি হয়, এক্সারসাইজ করলে যারা ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে তাদের কিন্তু গ্লুকোজ ইউটিলাইজেশনটা উইদাউট ইনসুলিনই হয়ে যায়। ইনসুলিন রেজিস্ট্যান্স যাদের থাকে তাদের অন্য ড্রাগ দিয়ে ব্লাড সুগারটা মেনটেন করা হয়, মেটফর্মিন একটা ওরাল ট্যাবলেট আছে সেটা দিয়ে। কিন্তু এক্সারসাইজ করলে তাদের কিছুই লাগে না, এক্সারসাইজ নিজেই গ্লুকোজ মোবিলাইজ করে এবং ইউটিলাইজ করতে সহায়তা করে। এটা একটা বিশাল ব্যাপার। যখনই তার ব্লাড সুগার কন্ট্রোল হয়ে যায় তখনই তার হাইপার ইনসুলিনিমিয়া যেটা থাকে, ইনসুলিন রেজিস্ট্যান্স, যদি জেনেটিক প্রবলেম থাকে সেটার জন্য যে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, সেটার জন্য যে ইনসুলিন লেভেল বাড়ে, এই জিনিসটা তখন কমে যায় যদি তার ব্লাড সুগারটা কন্ট্রোল হয়ে যায়। তাহলে এক্সারসাইজের মাধ্যমে ব্লাড সুগার কন্ট্রোল হলো, সেই ব্লাড সুগার যখন কন্ট্রোল হয়ে যাবে সে কিন্তু ইনসুলিন লেভেলটাকে কমিয়ে দিবে, কমিয়ে দিলে ইনসুলিনের যে অ্যাডভার্স ইফেক্ট থাকে সেগুলো চলে যাবে। তাতে যদি না হয় তখন আমরা কিন্তু ড্রাগ অ্যাপ্লাই করি। ফার্স্ট লাইন ড্রাগ হলো ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ,
যেটা ওরাল ফর্মে আছে, ইনজেক্টেবল ফর্মে আছে। ওরালটা সস্তা, ইনজেকশনটা একটু দাম। ওরালটা লেস রিস্কি, ইনজেকশনটা রিস্কি, এবং ওরালি অনেকের কাজ হয়ে যায়, ইনজেকশন লাগে না। কাজে ফার্স্ট লাইন আমরা স্টার্টই করবো ওরাল ড্রাগ দিয়ে। এই ওরাল ড্রাগ দিয়ে এই পেশেন্টদের মনিটরিংটা মাস্ট, যে তাকে আমি ওভুলেশন হওয়ার জন্য যে ড্রাগটা দিলাম তাতে তার ওভুলেশন হচ্ছে কিনা। এটা আমি ম্যারিড কাপলদের জন্য বলছি, হ্যাঁ, যার বিয়ে হয়ে গেছে, যে বাচ্চা চাচ্ছে। যে বাচ্চা চাচ্ছে না, যে বিয়ে হয়েছে কিন্তু বাচ্চা চাচ্ছে না, তার জন্য আমরা ওসিপি দিয়ে রাখতে পারি, বেস্ট ড্রাগ। যে তার এমনিতে হয়তো তার বাচ্চা হবে না পিসিওএস দেখে যদি ওভুলেশন না হয়, কিন্তু ওসিপি দিলে, ওসিপি একটা ট্রিটমেন্ট যে এই পিসিওর অনেক কিছুই সে নালিফাই করবে। ওসিপি দিলে দুটো কাজ হবে তার, একটা হলো তার বার্থ কন্ট্রোল হবে, বার্থ কন্ট্রোলের জন্য সে নিশ্চিন্ত থাকলো। আর একটা হলো ইনসুলিন বাইন্ডিং, অ্যান্ড্রোজেন বাইন্ডিং গ্লোবুলিন, কিছু হরমোন বাইন্ডিং গ্লোবুলিন থাকে, সেগুলোকে সে বাড়ায়, যার জন্য ফ্রি টেস্টোস্টেরনটা থাকে না, তাতে তার হার্সুরিজম কমে যাবে এবং রেগুলার মিনিস্ট্রেশন হবে। রেগুলার তার একটা উজ্জ্বল ব্লিডিং হবে ডিউ টু দিস ড্রাগ। তার যে মাসিক ঠিক হয়ে গেছে তা নয়, কিন্তু এই ড্রাগের জন্য রেগুলার মিনিস্ট্রেশন, তারপর একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন যে আমার মাসে মাসে মাসিক হচ্ছে। অনেকে বলে পিসিও খেলে মোটা হয়ে যাবো, ওসিপি খেলে মোটা হয়ে যাবো, সেই জন্য খেতে চায় না। কিন্তু ওসিপি খেলে একটু খিদে হয়তো বেশি লাগে কারো কাজে, কম খেলেই হবে, মোটা হবে কেন? ড্রাগ ডাইরেক্টলি যে তাকে মোটা করবে তা না, খাবারের মাধ্যমে মোটা হবে, যে খাবারটা কম খেলেই হবে। তাহলে যদি কেউ বাচ্চা না চায় তার জন্য ওসিপি, বাচ্চা চেলে তাকে ওভুলেশন ইন্ডাকশন। তো ফার্স্ট লাইন ড্রাগ আমরা এই যে ওভাজল, এটা হলো একটা লেট্রোজল, লেট্রোজল ইউজ করতে পারি, অথবা ক্লোমিফেনসেটেট, এই দুই রকম ড্রাগ আছে। সেটা দিয়ে আমাদের দেখতে হবে যে তার ওভুলেশন হচ্ছে কিনা। এটা দেখার, এটাও দেখতে হয় আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে, যে তার ফলিকুলার সাইজগুলো কত বড় হলো, অপটিমাম সাইজ হলো কিনা। সাধারণত আমরা 18 মিলিমিটার বা তার বেশি, অনেকে 70 মিলিমিটার বা তার বেশি যদি হয় সেটাকে আমরা ম্যাচুর বলি। যখন যেই ড্রাগে তার ওই লেভেলের ফলিকেল আসবে, ওই ড্রাগটা তাকে 6 মাস দিতে হবে। 6 মাস দিয়ে দেখতে হবে যে প্রেগনেন্সি হয় কিনা। এখন কথা হচ্ছে যে কারো কারো প্রথমে যে ড্রাগটা দিলাম তাতে হলো না, সময় লাগে একটু। কারো তারপরে ডোজ বাড়ালাম, তাতেও হলো না, তারপরে আরো ডোজ বাড়ালাম, ম্যাক্সিমাম ডোজ, শুরুতেই ম্যাক্সিমাম ডোজ দিয়ে তো স্টার্ট করা যাবে না। এখানে এমএইচ এর একটা রোল আছে। যদি কনসালটেন্ট মনে করেন যে এমএইচ লেভেল হাই, এটা দেখে আমরা বুঝি যে এমএইচ লেভেল হাই থাকলে তাকে যেমন ইনিশিয়াল স্টার্টিং ডোজ যেটা, সেটা কিন্তু দেয় না। আমরা চট করে এমএইচ লেভেল দেখে ওইভাবে একটা ডোজ নির্ধারণ করি, যে সাথে এমন হতে পারে যে সাথে ইনজেকশনও দিলাম। কাজে এটা দিয়ে হয়তো ডোজ বিগিনিং হিসাবে দিবে নাকি হাইয়েস্ট ডোজ দিবে সেটা নির্ধারণ করা যায়। সাধারণত আমাদের স্টার্টিং ডোজ একটু লো ডোজ হয়, তারপর আস্তে আস্তে বাড়ালাম। এখন যদি লো ডোজ দিয়ে শুরু করি, পরের মাসে দেখলাম হলো না, আবার একটু বাড়ালাম, হলো না, আবার একটু বাড়ালাম, পেশেন্টকে এই জন্য কাউন্সিলিং করতে হবে যে তোমার আসতে একটু সময় লাগবে, কিন্তু আসবে। আমি যেমন বলি যে খনিতে তো জিনিসপত্র থাকে, যে কোনো কিছুর খনি যদি হয়, খনি থেকে উত্তোলন করা অত সহজ নয়। কাজে খনিতে অনেক জিনিস থেকে উত্তোলন করাটা কিন্তু কঠিন। তো পিসি হলো এগের খনি, কাজে উত্তোলন করা একটু কঠিন অন্যদের তুলনায়। তো সেই জন্য আমাদের একটু সময় দিতে হবে পেশেন্টকে। তো এই জন্য পেশেন্টকে বুঝতে হবে যে তাড়াহুড়ো, অনেকেই বলে আমার শ্বশুর বাড়ির চাপ আছে, হাজবেন্ডের চাপ আছে, হ্যাঁ ম্যাডাম আমি খুব চাপে আছি, খুব চাপের মধ্যে আছে, তাড়াতাড়ি বাচ্চা দিতে হবে। এখন বাচ্চা তো আমাদের হাতের মুঠোয় না যে তাড়াতাড়ি দিব। কাজে এই চাপ তাদেরকেও একটু বলতে হবে যে মেয়েরা একদম চুপচাপ সব সহ্য করলে হবে না, তাদেরকে বুঝাই বলতে হবে যে ডাক্তার কি বললো, সেটুকু বলার সাহস তো রাখতে হবে না, যে ডাক্তার বলেছে আমার কোনো অসুবিধা নাই, আমার ডিম্বাণু হতে একটু সময় লাগছে কিন্তু হবে। কাজে ওদের একটু সময় দিতে হয়। এই জিনিসটা, এই ধৈর্যটা ডাক্তারেরও থাকতে হবে, পেশেন্টেরও থাকতে হবে, যে একটু সময় নিয়ে বাই দিস টাইম তাকে এক্সারসাইজ দিলাম, কিছু ড্রাগ আছে ওজন কমানোর জন্য সেটা দিলাম, আরো কিছু ড্রাগ আছে যেটা সেন্সিটিভিটি বাড়ায়, ইনসুলিন রেজিস্ট্যান্স কমায়। এইসব ড্রাগগুলো তাকে দিয়ে এক্সারসাইজ করে যদি ইন্টারনাল এনভায়রনমেন্টটাকে ঠিক করা যায়, তাহলে তখন কিন্তু নিজে নিজেই ওভুলেশন হতে পারে। আর যদি না হয় তাহলে ওভুলেশন রিডিউসিং ড্রাগ যেটা, সেটার পরিমাণ অনেক কম লাগে। ইনজেকশনে যাওয়ার আগে, ইনজেকশন খুব এক্সপেন্সিভ তো, আবার একটু রিস্কও আছে। ইনজেকশনে যাওয়ার আগে তার এই যে মেটাবলিক ডিরেঞ্জমেন্টটা, এটাকে আমরা কারেক্ট করার চেষ্টা করি। এটা কারেক্ট করে ওরাল ড্রাগের মধ্যে থাকারই চেষ্টা করি। যদি এটা কারেক্ট হয়ে যায়, তখন যেই ওরাল ড্রাগে তার আগে কাজ হচ্ছিল না,
ওটা কারেক্ট হওয়ার পরে কিন্তু সেই ডোজে তার তখন ওভুলেশন হয়। কাজে এটাতে একটু সময় দিতে হয়, এই সময় লাগে। এদের প্রেগনেন্সি রেট খুবই ভালো। ইনফার্টিলিটির যত পেশেন্ট আসে তাতে হাইয়েস্ট প্রেগনেন্সি রেট হলো পিসিওদের, কারণ এদের দেখা যায় যে হাজবেন্ডের কোনো সমস্যা থাকে না, বেশিরভাগই হাজবেন্ড, এদের সাথে হাজবেন্ডের যে থাকে না তারা ডুয়াল প্রবলেমও থাকতে পারে। হয়তো দেখা যায় কোনো কোনো পিসিওর পেশেন্টের হাজবেন্ড অ্যাজিওস্পার্মিক বা সিভিয়ার অলিগোস্পার্মি আছে, সেটা ভিন্ন কথা। কিন্তু বেশিরভাগই দেখা যায় যে হাজবেন্ড যদি ভালো থাকে, হাজবেন্ডের কোনো সমস্যা না থাকে, এবং এদেরকে ওভুলেশন এখানে ওভুলেশন করানোটা একটা আর্ট, ওভুলেশন করানোটা ডিফিকাল্ট। হ্যাঁ, সবসময় ওভুলেশন করানো যায় না, যেটা বললাম খড়ি থেকে জিনিস তোলার মতো। কাজেই ওভুলেশন যদি করানো যায় সাকসেসফুলি, প্রেগনেন্সি রেট ইজ ভেরি ভেরি হাই। কাজে এদের একেবারেই চিন্তা করার কারণ নাই, শুধু তার ক্লিনিশিয়ান যা বলবে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, আর বাড়ির চাপটা একটু নিজেরই মিনিমাইজ করতে হবে, যে এত চাপের কিছু নাই, আমার অনেক আছে বাচ্চা হওয়ার, এদের ইউট্রাস ভালো থাকে, টিউব ভালো থাকে, এদের সাধারণত কিন্তু টিউবেও কোনো প্রবলেম থাকে না, কারণ মেইন প্রবলেম তো ওভুলেশন হয় না, যার জন্য এরা কিন্তু ডাক্তারের কাছে আসে তাড়াতাড়ি। এটা একটা সুবিধাজনক এই জন্য যে যখনই দেখে যে মেনস্ট্রুয়েশনটা ইরেগুলার, বিয়ের সাথে সাথে যদি কেউ বাচ্চা চায়, তখনই তারা এটা তো বোঝে যে ঠিকমতো মাসিক না হলে বাচ্চা হবে না, তখনই ডাক্তার কাছে চলে আসে। কাজে এরা কিন্তু অনেক আর্লি এজে চলে আসে, 20-22 বছর বয়স থেকে, যাদের বিয়ে অনেক আর্লি হয় তারা 20-22 বছরের বয়স থেকে কিন্তু তারা ডাক্তারের কাছে চলে আসে, যেটা অন্যান্য ক্ষেত্রে হয় না। যেমন এন্ডোমেট্রিওসিসে দেখা যায় হয়তো 30-এর পরেই আমরা অনেক পেশেন্ট পাই, পিসিও কিন্তু আমরা অনেক আর্লি পাই। কাজে এদের জন্য বাচ্চা হওয়া নিয়ে একদমই ভয় নাই, খালি একটু সময় দিতে হবে। তবে যাদের একদম নর্মালি বাচ্চা হয় তাদের চেয়ে তো একটু সমস্যা, এই সমস্যা খুবই সামান্য সমস্যা। ধন্যবাদ ম্যাডাম। দর্শক মন্ডলী আপনারা যারা দেখছেন তারা অনেক বেশি উপকৃত হবেন ম্যাডাম। ট্রিটমেন্টের পাশাপাশি সবকিছুর পাশাপাশি পরিবারের থেকে যদি কোনো প্রতিকূলতা আসে বা সামাজিক থেকে যদি কোনো প্রতিকূলতা আসে, সেগুলোকে কিভাবে হ্যান্ডেলিং করতে হবে ম্যাডাম যদি সে বিষয়ে আলোকপাত করেছেন। তো আশা করি দর্শক মন্ডলী যারা দেখছেন তারা অনেক বেশি উপকৃত হবেন। ম্যাডাম আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, সমী আক্তার। উনি জানতে চেয়েছেন ম্যাডাম ওনার বয়স 20 বছর, বিএমআই 22, পিছু আছে 6 মাস ধরে, খাচ্ছি বিগমেট ও ফলিক, কাল থেকে খাচ্ছি ওভুলেট 100, আজকে মাসিক ভালো হয়ে গিয়েছে, 4 তারিখে শুরু হয়েছিল, এখন আমার কি বাচ্চা কনসেপ্ট হবে? এখন যেটা হলো যে এই যে ওভুলেট, একটু ক্লোভিসেপ্টের যেটা বললাম আমি, সেই ড্রাগটা এখন ওভুলেট 100 করে খাচ্ছে, ওকে ডে 12-এ দেখতে হবে তার ওভুলেশন হবে কিনা। ওভুলেশন হবে কিনা এটা প্রেডিক্ট করা যাবে ফলিকুলার সাইজ দেখে। আলট্রাসোনোগ্রাফি করলে দেখা যাবে যে একটা ফলিকেল বড় হয়েছে, যে বললাম না যে চেইনের মতো থাকে, গলার মালার মতো, ওখান থেকে কোনো একটা বড় হয়ে যাবে। তো একটা ফলিকেল যদি 18 মিলিমিটার, মানে লোয়েস্ট 17 মিলিমিটার, মানে সবচেয়ে ভালো 20 মিলিমিটার যদি হয়, 20 মিলিমিটার সাইজের 20x20 দুটো ডায়ামিটারে যদি 20x20 থাকে, তাহলে বুঝতে হবে যে এই ফলিকেলটা থেকে তার ওভুলেশন হবে। এবং আমরা পুরোটাই ট্র্যাক করতে পারি যে ওভুলেশন হলো কিনা। এই 20x20 বা 22x20 যে কোনো সাইজের ফলিকেল যদি পাই, আবার তাকে 2 দিন পরে যদি আসতে বলি, তখন যদি দেখি যে সেই ফলিকেলটা আর নেই, তাহলে বুঝতে হবে যে ওটা রাপচার হয়ে ওভামটা বের হয়ে গেছে, দ্যাট ইজ কল্ড ওভুলেশন। এই ম্যাচিউর ফলিকেলটা রাপচার হবে, রাপচার হয়ে ভিতর থেকে একটা বেরিয়ে যাবে, এটাকে ওভুলেশন বলে। কাজে আমরা প্রথমে ম্যাচিউর ফলিকেল দেখলাম, পরে আবার আল্ট্রাসাউন্ড করে দেখলাম যে নাই ফলিকেলটা, তার মানে ওভুলেশন হয়ে গেছে। এটা একটা ওভুলেশনের টেস্ট। কাজেই ওভুলেশনের আরো টেস্ট আছে, হরমোন করে দেখা যায়, কিন্তু হরমোন করে দেখলে আমি সবসময় ম্যাচিউর ফলিকেল হয়েছে এটা বুঝবো, কিন্তু সবসময় কিন্তু এটা ইন্ডিকেট করবে না যে ফলিকেলটা রাপচার হয়ে ওভামটা বের হলো কিনা। কাজে আলট্রাসোনোগ্রাফি ইজ দ্য বেস্ট, যে বলতে পারবে যে একটা ফলিকেল ম্যাচিউর হয়েছিল এবং সেটা পরবর্তীতে রাপচার হয়ে গেছে। এই ওভুলেশন যদি হয় তাহলে ডেফিনেটলি তার বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকবে, যদি আদারের জন্য কোনো প্রবলেম না থাকে, ইউটারাসটা হেলদি থাকে, হাজবেন্ডের স্পার্ম ভালো থাকে, কয়েটাল ফাংশন ঠিক মতো কয়েটাস পারফর্ম করতে পারছে কিনা, বা অ্যাটলিস্ট এই ওভুলেশন পিরিয়ডে 3 বার তার কয়েটাস হওয়া উচিত। হ্যাঁ, 7 দিনের মধ্যে এভরি অল্টারনেটিভ যদি হয়, 7 দিনের মধ্যে 3 বার অন্তত তার কয়েটাস যদি হয়, কারণ এগ এবং স্পার্ম এদের যে ইউনিয়নের একটা টাইম আছে, ওদের একটা লঞ্জিভিটি আছে, সে এগ কতক্ষণ থাকবে, স্পার্ম কতক্ষণ থাকবে, সেইটা কিন্তু অ্যাটলিস্ট 3 টাইমস যদি না হয় তাহলে মিস হতে পারে। যেমন দেখা গেল যে ওভুলেশন হয়ে গেল, তার 48 ঘন্টা পরে তারা কয়েটাস করলো, তাহলে ওই এগ দিয়ে কিন্তু আর বাচ্চা হবে না, কারণ একটা 24 আওয়ার্সের পরে তার ভায়াবিলিটি
লস করে ফেলে। যার জন্য এভরি অল্টারনেট ডেতে ওই পিরিয়ডটা থাকে। আমি যদি বলি আজকে একটা ম্যাচিউর ফলিকেল হয়ে গেছে, তাহলে উইদিন নেক্সট 2-3 ডেজের মধ্যে তার কিন্তু ওভুলেশন হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে আজকে থেকে এভরি অল্টারনেট ডেতে 7টা দিন যদি সে একসঙ্গে থাকতে পারে, তারপরে 7 দিনের মধ্যে 3 বার, তাহলে এটা বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকবে। কাজে এই পিরিয়ডটা মেনটেন করাটা ইম্পর্টেন্ট। পেশেন্টের মনিটরিং করছি, তার ড্রাগ ইনজেকশন দিয়ে, বারবারই আমি বলছি যে ইনজেকশন কিন্তু দামি এবং রিস্কিও। কাজে সেটা যখন দেয়, যখন এই ওরাল ড্রাগে কাজ হয় না, ক্লোমিড বা লেট্রোজোল যেটাই দিলাম তাতে হচ্ছে না, তখন ইনজেকশন দেওয়া হয়। ইনজেকশনের পোটেনশিয়ালিটি অনেক হাই, সে ওভুলেশন করাবেই, হয়তো ডোজ বেশি লাগতে পারে। সেই রকম পেশেন্ট আজকে মনিটরিং করতে আসলো, তাকে জিজ্ঞাসা বলা হলো যে এরকম এভরি অল্টারনেট থাকবে, বলে আমার হাজবেন্ড তো সিঙ্গাপুরে। তো হাজবেন্ড যদি, হ্যাঁ, গতকালকে সিঙ্গাপুরে চলে গেছে। এখন তাকে এত কষ্ট করে এক তৈরি করা হলো, হাজবেন্ড সিঙ্গাপুরে চলে গেলে তো হবে না, এই মাসে তো প্রেগনেন্সি হবে না। কাজে এটা তাদের মাথায় রাখতে হবে। যদি কারো হাজবেন্ডের কখনো ওই রকম সময়, তার যখন ওভুলেশন হবে মাসের 12 থেকে 20 বা 10 থেকে 20, কারো 12 থেকে 18, ডিপেন্ড করে। কারণ এটা যদি মনিটরিং করা থাকে তাহলে আমরা টাইমটা বলতে পারি যে 12 থেকে 18 বা 12 থেকে 19 বা 10 থেকে 16, এরকম একটা সময় আমরা বলে দিতে পারি। ওইরকম সময় কারো হাজবেন্ডের যদি কোনো প্রোগ্রাম থাকে, তাহলে ওই মাসে সে না, ও নিবে না ওষুধ নেওয়ার দরকার নেই। কারণ ওষুধটা নেওয়ার উদ্দেশ্যে তাকে প্রেগনেন্ট করা। যদি প্রেগনেন্সির কোনো স্কোপ না থাকে তাহলে সে নেবে না। তো এখন দেখা যায় যে হাজবেন্ড দূরে থাকলে তো সেটা আমরা জেনেই যাই যে হাজবেন্ড একসাথে থাকে না, তাদেরকে তো দেই না। কিন্তু হাজবেন্ড একসঙ্গে বসবাস করে, তখন আমরা হয়তো ট্রিটমেন্ট দিয়ে দিলাম। কিন্তু কার হাজবেন্ড কবে কোথায় মুভ করবে বা ঢাকা থেকেই চিটাগাং গেল 3 দিনের জন্য, সেটা তো আমরা জানবো না, সেটা তো তাদের জানার ব্যাপার। তখন তারা ডিসাইড করবে যে এই মাসে আমাদের একসঙ্গে থাকার স্কোপটা হবে না। কোনো কারণে হাজবেন্ড মিটিংয়ে চিটাগাং গেল বা চিটাগাং থেকে কেউ ঢাকায় আসলো, তাহলে ওই মাসে সে ট্রিটমেন্ট নিবে না, এটা নিজের বুঝতে হবে। ওই মাসে ট্রিটমেন্টটা না নিয়ে সে পরের মাসে আবার যখন থাকার সুযোগ হবে তখন নিবে। কি কাজে এই যে বললো যে এই মাসে বাচ্চা হবে কিনা, এখন আমি এই মাসে হবে কিনা এটা মনিটরিং না করে তার ওভুলেশন হচ্ছে কিনা সেটাই তো বলতে পারবো না। ওভুলেশন যদি হয় তাহলে আমরা বলি যে হ্যাঁ, প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা আছে, প্রেগনেন্সি হওয়ার সমস্ত স্কোপ রেডি। এখন হবে কি হবে না সেটা আল্লাহ জানে, কারণ একদম ইন্টারনাল ব্যাপার তো আমরা বুঝতে পারবো না যে ওভুলেশন হওয়ার পরে সেখানে স্পার্ম ওভামের মধ্যে ঢুকতে পারলো কিনা, বা টিউব তার ওভামটাকে পিক করলো কিনা, এই জিনিসগুলো তো আমরা বাইরে থেকে বুঝবো না। যার জন্য 6 মাস পরে তার টিউব টেস্টটা করানো হয়। 6 মাস ওভুলেশন হওয়ার পরে যদি প্রেগনেন্সি না হয়, তখন তার টিউবল টেস্টটা করে দেখা হয় যে টিউবটা ঠিক আছে কিনা, কেন এতদিন ওভুলেশন হওয়ার পরে হচ্ছে না। টিউব টেস্ট করেও যদি প্রেগনেন্সি না হয়, তখন আবার অন্য ফ্যাক্টর দেখা হয় যে তার জলের মুখ থেকে স্পার্মটা ঢুকতে পারছে কিনা, এখানে স্পার্ম কোনো বাধা পাচ্ছে কিনা। তখন তাহলে সেটাকে বাইপাস করার জন্য আইইউএ বলে একটা ট্রিটমেন্ট আছে, সেটা করা হয়। তাতেও যদি না হয়, তখন তার জন্য আইভিএফ বা এআরটি যেটা, যে সেটা কেন করা হয়, যে এত কিছুর পরেও হচ্ছে না, তাহলে স্পার্ম হয়তো ওভামের ভিতর ঢুকতে পারছে না। অনেক সময় ওভামের জোনা হার্ডেনিং থাকে, বা স্পার্ম ওইটা পেনিট্রেট করতে পারে না, বা স্পার্ম নিজস্ব প্রবলেম থাকে যে জোনায় কোনো সমস্যা নাই কিন্তু সে নিজেই পেনিট্রেট করতে পারে না, বা ওভামের চতুর্দিকে একটা থিক লেয়ার থাকে করোনা রেডিয়েটার, সেটাকে ট্রাভার্স করে যেতে হয়। সেটা কোনো কারণে স্পার্মের যে একটা এনজাইম থাকে মাথা থেকে বেরোয়, সেটা ওটাকে লুজ করতে পারে না, সেজন্য যেতে পারে না। এরকম অনেক অনেক ব্যাপার থাকে অদেখা, যেটা আমরা দেখতেও পারি না এবং দেখার কোনো উপায় নাই। আমরা ওটাকে টেস্ট করে দেখতে পারবো না। করতে হলে আমাকে আইভিএফ করতে হবে। এই সমস্ত টেস্টগুলো যদি করতে চাই যে স্পার্ম ওভামের ভিতর ঢুকতে পারছে কি পারছে না, এই টেস্টটা যদি করতে চাই, সেই করার পদ্ধতিটাই হলো আইভিএফ। তো যেহেতু ওইটা করার পদ্ধতি আইভিএফ, তেমন আইভিএফ তো ট্রিটমেন্টও। কাজে আমরা এইসব পেশেন্টদেরকে সিলেক্ট করি এআরটির জন্য করে। এক যদি বেশি আসে তাহলে আমরা 2টা ভাগ করি। একটা হলো তাকে স্পন্টেনিয়াসলি স্পার্ম ঢোকার মতো একটা স্কোপ করে দিই, আর একটাকে বলে ইক্সি, যে একটা স্পার্ম ধরে সরাসরি এগের ভিতরে ঢুকিয়ে দেওয়া। কারণ ওই চান্সটা আইইউআই যদি ফেল করে, ওই চান্সটা আমরা নেই না যে আইভিএফ দিব। যদি এনি কেস এমন হয় যে স্পার্ম ঢুকতে পারে না, এটাই তার কারণ, যে ওভামের ভিতরে স্পার্ম ঢুকতে পারে না, এটাই যদি কারণ হয়, তাহলে আইভিএফ দিলে কিন্তু আমরা ফেল করব। আইভিএফও ওই স্পার্ম কিন্তু ওভামের ভিতরে ঢুকতে পারবে না, তাহলে ফেল করবো। তাহলে কি করতে হবে, আমাকে নিজেকে স্পার্ম ধরে ওভামের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। তখন এইসব পেশেন্টদের আমরা হাফ হাফ করি দেখার জন্য। ওইটা হলো টেস্ট, আইভিএফটা হলো টেস্ট যে সে ঢুকতে পারে কিনা।
আর ইক্সিটা হলো সরাসরি ঢুকাই দিলাম, যে তাকে ঢুকানোর পরে ফার্টিলাইজেশন হলে কিনা সে পরে, তখন কিছু কিছু পেশেন্টে কিন্তু পাওয়া যায় যে আইভিএফ এর এগুলো ফার্টিলাইজড হলো না, ইক্সির গুলো হলো, তখন এটা প্রমাণিত যে ওর এগের ভিতরে স্পার্ম নিজে ঢুকতে পারে না। এই পেশেন্টে যদি কোনো কারণে ওই সাইকেলে ফেল করি, পরবর্তী সমস্ত সাইকেলে তাকে ইক্সি করতে হবে, নেভার আইভিএফ। আর যদি দেখি যে দুটোরই রেজাল্ট ভালো, আইভিএফ ও ফার্টিলাইজেশন হয়েছে, ইক্সিতে হয়েছে, তাহলে পরবর্তীতে তার কখনো যদি এমন হয় যে আইভিএফ এবং ইক্সির কস্ট ডিফারেন্স আছে একটু, কারণ ইক্সিতে কিছু এক্সট্রা জিনিস প্রয়োজন হয়, এক্সট্রা একটা খাটুনি আছে, একটা স্কিল আলাদা, ওখানে কিছু জিনিসপত্র লাগে আলাদা, কাজেই চার্জ হয়তো 20,000 মতো একটা ডিফারেন্স আসে। তো যদি কখনো আইভিএফ এ তার সাকসেসফুল হয়, তাহলে পরবর্তীতে যদি দরকার হয়, প্রথমবার প্রেগনেন্সি না হয়, তো পরবর্তীতে তাকে ইক্সিতে না যেয়ে তার কস্ট কমাবার জন্য আমরা আইভিএফ করতে পারি। তো এখন এই যে আইভিএফ করে ফেল করলো, এটা কিন্তু টেস্ট যে স্পার্ম ওভামের ভিতর ঢুকতে পারে না, আর এই টেস্ট করা মানেই যেহেতু ট্রিটমেন্ট, ওই টেস্ট আমরা ট্রিটমেন্টের সময় এভাবে করি যে তার স্পার্ম ওভামের ভিতর ঢুকতে পারে কি পারে না। ধন্যবাদ ম্যাডাম। সমাপ্তার আপনি যে কোশ্চেন করেছিলেন, আশা করি ম্যাডামের বিশেষজ্ঞ মতামতের মাধ্যমে আমরা অনেক বেশি উপকৃত হবেন, এবং ম্যাডামের পরামর্শ মতো ফলো করলে আশা করি আপনারা সমস্যার সমাধান পেয়ে যাবেন। ম্যাডাম, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, ম্যাডাম আপনি তো অলরেডি ম্যাডাম মেডিকেল ম্যানেজমেন্ট সম্পর্কে আলোকপাত করেছেন। ম্যাডাম আসলে কি এই যে পিসিওএস এর কোনো সার্জিক্যাল ম্যানেজমেন্ট আছে কিনা ম্যাডাম? যদি মেডিকেল ম্যানেজমেন্টে কাজ না হয়, সেক্ষেত্রে কোনো সার্জিক্যাল ম্যানেজমেন্ট আছে কিনা? আছে, যেটা বললাম যে এদের কিন্তু অনেক এগ থাকে, ওভারি অনেক বড় থাকে, অনেক বেশি এগ যখন থাকে তার আবার একটা নেগেটিভ এফেক্ট আছে। অনেক বেশি এগ থাকলে সেখান থেকে যে এমএইচ বললাম যে অনেক হাই থাকে, এমএইচ নিজে আবার ওভুলেশন হওয়াতে সমস্যা তৈরি করে। যে এফএইচএস যে হরমোনটা দিয়ে কাজ করতে হয়, সে এফএইচএস এর ফাংশনকে সে আবার ইনহিবিট করে রাখে, কাজেই এদের কিছু টিস্যু কমিয়ে দিতে হয়, সেজন্য সার্জারির অবশ্যই রোল আছে, এটাকে আমরা বলি ওভারিয়ান ড্রিলিং। এবং আরেকটা যে টিস্যু কিছু কমে গেলে তার যে অ্যান্ড্রোজেন লেভেলটা কমে যায়, তার যে মেইল হরমোনের আধিক্য থাকে সেটাও কমে যায়। কিছু টিস্যু ডিস্ট্রাকশন করে দিলে তার অ্যান্ড্রোজেন লেভেল কমে যায়, কিছু ফলিকুলার ডিস্ট্রাকশন হয়, মানে স্টোমাল টিস্যু যায়, ফলিকুলার ডিস্ট্রাকশন হয়, ফলিকুলার ডিস্ট্রাকশনের ফলে এমএইচ লেভেলটা কমলে পরে তার এফএইচএস এর কাজটা বেটার হবে, যেটাকে বলে ওভারিয়ান ড্রিলিং। যদি কোনো পেশেন্টের ড্রাগের রেসপন্স ভালো না হয়, তাদেরকে নেক্সট স্টেপ হলো ওভারিয়ান ড্রিলিং করা। আগে ওভারি কেটে নিত, অনেকখানি কেটে নিত, তো এখন আবার নতুন করে আসছে যে ড্রিলিং না করে, ড্রিলিং করলে যে নষ্ট হবে তার চেয়ে টিস্যু নিয়ে একটা ট্রায়াঙ্গুলার একটা ইনসিশন দিয়ে কিছুটা ওভারিয়ান টিস্যু নিয়ে সেই টিস্যুটাকে ফ্রিজ করে রাখলো, আর এদিকে যখন যেহেতু টিস্যু কমে গেল, তাহলে ওই অ্যান্ড্রোজেনও কমবে, এমএইচও কমবে, তখন তার ড্রিলিং এর যে অ্যাকশন সেটাও পাবে। ড্রিলিং করে যে টিস্যু নষ্ট করলাম সেটা নষ্ট না করে টিস্যুটা আমি রেখে দিলাম। যদি কখনো পরবর্তীতে এমন হয় যে মেয়েটার এমন হতে পারে যে এরপরেই তার হাজবেন্ড বিদেশে চলে গেল লম্বা সময়ের জন্য, তখন তার বয়স হয়ে গেল, তখন দেখা গেল যে 5-7 বছর পরে তার ড্রিলিং করা থাকলে তাদের কিন্তু পরবর্তীতে অন্য মেয়েদের চেয়ে কমে যাবে, তখন কমে গেল, তখন এই প্রিজার্ভ করা যেটা থাকে সেটা দিয়ে কিন্তু আবার ওভুলেশন করানো যাবে, ওইটাকে আবার ট্রান্সপ্লান্ট করে, অটো ট্রান্সপ্লান্ট করে তারপরে করা যাবে। এটা একেবারে রিসেন্ট কনসেপ্ট, এটা এখনো অত প্রচলিত না, কিন্তু ড্রিলিংটা খুব প্রচলিত, ড্রিলিং করা হয়, দ্যাট ইজ সার্জিক্যাল ট্রিটমেন্ট। ম্যাডাম, আমাদের একটা প্রচলিত একটা কথা আছে যে অবিবাহিত মেয়েদের অনেক সময় দেখা যায় যে ম্যাডাম মাসিক নিয়মিত হয় না, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় অনেকে পরামর্শ দিয়ে থাকেন, বা প্রচলিত কথা আছে যে বিয়ে দিয়ে দিলে মাসিকটা নিয়মিত হয়ে যাবে। এই যে ম্যাডাম আসলে পিসিওএস এর সাথে ম্যাডাম যে বন্ধত্ব যে সম্পর্ক, বা ম্যাডাম যে প্রচলিত যে কথা ম্যাডাম, সেই বিষয়ে যদি কিছু বলতে ম্যাডাম। একেবারেই ভুল একটা ধারণা, বিয়ের সাথে মাসিকের কি সম্পর্ক? মাসিক তাহলে তো অবিবাহিত মেয়েদের মাসিক হতোই না, তাই না? যদি বিয়ের সাথে সম্পর্ক থাকে, যে পিসিওএস পেশেন্টকে বিয়ে দিলেই মাসিক হবে, তাহলে যে মেয়েগুলো এমনি এমনি মাসিক হচ্ছে তাদের কেন হচ্ছে, তাই না? মাসিকের সাথে সম্পর্ক ওভুলেশন হলেই মাসিক হবে, ওদের ওভুলেশন হয় না, মাসিক হয় না। বিয়ের সাথে কোনোই সম্পর্ক নেই, একদমই না। এন্ডোমেট্রিওসিস একটা ডিজিজ আছে, সেটাতে বলে যে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন, সেখানে তবুও কিছুটা সম্পর্ক আছে, এটা
যে এন্ডোমেট্রিওসিসটা বারবার হয়তো অনেক সময় সিস্ট হয়ে যায়, সিস্ট হয়ে গেলে সেই সিস্টটাকে সার্জারি করতে হয়, সার্জারি করার পরে আবারও সিস্ট হয়ে যায়। সেই জন্য ওদের তাড়াতাড়ি ফ্যামিলি কমপ্লিট করলে তারা সেফ থাকে, নিরাপদে থাকে। তার মানে এই না যে এন্ডোমেট্রিওসিস হলে বিয়ে দিতে হতো। বিয়ে দেওয়া কি মুখের কথা নাকি? বললেই বিয়ে দেওয়া যায়? মানুষের নিজের কাজ থাকে, পরিবার, নিজের ক্যারিয়ার, অনেক কিছু তো থাকে। সেজন্য ওটাকেও সেভ করার অন্য ব্যবস্থা আছে যে কিভাবে সে এটা থেকে নিষ্কৃতি পেতে পারে। তার মানে সিস্ট যাতে প্রোগ্রেস না করে, যাতে বড় না হয়, ওদেরও কিন্তু এই জন্য খুব তাড়াতাড়ি ডাক্তারের কাছে আসা উচিত। এই কারণে সিস্ট যেন বড় হতে না পারে, কোনো কারণেই কোনো ক্রমেই যেন সার্জারি করতে না হয়। কাজে ওইটাকে কন্ট্রোল করে রাখতে হবে যে বিয়ে কোনো সমাধান না, আমাদের নিজের হেলথ মেনটেন করে রাখতে হবে যে কিভাবে আমি পরবর্তী যে কনসিকুয়েন্স সেগুলো থেকে কিভাবে নিস্তার পেতে পারি। এটা একেবারেই ভুল কথা। পিসিওর জন্য তো একদমই না, বিয়ের সাথে কোনোই সম্পর্ক নাই পিসিওর পেশেন্টের। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম আমাদের আজকের অনুষ্ঠানটি আয়োজন ম্যাডাম জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য ম্যাডাম আমাদের আজকের অনুষ্ঠানের আয়োজন। মানে আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন যে এই পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটাকে ম্যাডাম কিভাবে আমরা প্রতিকার করতে পারি, আমাদের লাইফস্টাইলটা কেমন হওয়া উচিত, এবং ম্যাডাম জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য ম্যাডাম আমরা আর কি কি করতে পারি ম্যাডাম, সেই বিষয়ে ম্যাডাম আপনার মূল্যবান বক্তব্য। এটা তো আসলে ফাঁকে ফাঁকে অনেক বলাই হয়ে গেছে, যেটা হলো যে এটা শুরু অ্যাডোলেসেন্স পিরিয়ড থেকে, ছোটবেলা থেকে কিন্তু এটা করতে হবে। ছোটবেলা থেকেই আমাদের যেমন খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে। যদি কারো এমন হয় যে অনেকে আছে ঘরের খাবার খাই না, বাইরের পিৎজা, বার্গার, এখন তো 3 তলা বার্গার, সেগুলো ওইগুলো খাওয়া বাদ দিতে হবে, তাই না? হেলদি ফুড খেতে হবে। আর প্রথম থেকে চিন্তা করতে হবে যে যেসব খাবারে ব্লাড সুগার খুব বাড়ে সেগুলো একটু কম কম খেতে হবে, তাই না? যে ড্রিঙ্কস গুলো আছে সেগুলো কম খেতে হবে। এবং এখন কিন্তু এটাও বলে যে এনভায়রনমেন্টাল পলিউশনে এন্ডোমেট্রিওসিস এবং পিসিও এ দুটো এনভায়রনমেন্টাল পলিউশনের জন্য হয়, বেশি হয়। তো সেই জন্য ওটাও আমাদের দেখতে হবে যে খুব পলিউটেড এরিয়াতে কিভাবে পলিউশন তো আমাদের কন্ট্রোলে নাই, এটা একটা সামাজিক রাষ্ট্র যে স্ট্র্যাটেজি তার উপরে ডিপেন্ড করে। কিন্তু নিজের সারাউন্ডিংসকে কিভাবে মুক্ত রাখতে পারি বা পলিউটেড এরিয়া থেকে, আমার যেটা মনে হয় যে এখন এই করোনার সময় অনেকেরই যাদের ডাস্ট অ্যালার্জি, ডাস্টের কাশি হতো, সেটা কিন্তু কমে গেছে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমার সবসময় খুশখুশি কাশি লেগেই থাকতো, একটু ধুলাবালির জন্যই মেনলি। এই করোনার সময় কিন্তু কাশি থেকে মুক্ত। তার মানে সবসময় যে মাস্ক পরে বের হচ্ছে, এটা একটা করোনার পজিটিভ দিক। কাজে আমাদের বাংলাদেশ কিন্তু হাইলি পলিউটেড এরিয়া, কাজে আমরা মাস্ক পরে থাকতে পারি সেই পলিউশনটাকে অ্যাভয়েড করার জন্য, করোনা ছাড়াও, তাই না? যেখানে মনে করি যে বেশি ভিড় থাকে বা ডাস্টি এরিয়া থাকে। কাজে খাদ্যাভ্যাস এবং তার ফিজিক্যাল এক্সারসাইজটা করতে হবে। দিনভর বসে শুয়ে থাকলে হবে না, তাকে এক্সারসাইজটা মেনটেন করতে হবে। সিম্পলি যদি হাঁটা চলা করে তাহলেই হবে। আর খাওয়া দাওয়ার ব্যাপারে ওটাই যে একটা নির্দিষ্ট গ্যাপে গ্যাপে খাবারটা খাওয়া, তারপরে যেসব হেলদি ফুড এবং বেশিরভাগ ভেজিটেবল, ফ্রুটস, এগুলোর দিকে বেশি নজর দেওয়া। আর একটা হলো যে ওটা মানে সুগার কন্টেনিং খাবারগুলো বা হাই গ্লাইসেমিক ইন্ডেক্স খাবারগুলো একটু অ্যাভয়েড করতে হবে। ধন্যবাদ ম্যাডাম। এটা ছোটবেলা থেকে যদি এটা মেনে আসে তাহলে তার কিন্তু সে পরবর্তীতে এই মুটিয়ে যাওয়াটাও তার হবে না। এবং আস্তে আস্তে হবে কি যে অ্যান্ড্রোজেন লেভেলটা যদি কন্ট্রোল হয় তাহলে তার হার্সুটিজমও হবে না। কাজে এই হার্সুটিজমগুলো কিন্তু শুরুতে হয় না, একটু পরে গিয়ে হয়। কাজে এই জিনিসগুলো প্রথম থেকেই যদি একটা মেয়ে তার লাইফ স্টাইলটাকে কন্ট্রোল করতে পারে তাহলে পরবর্তী যে কনসিকুয়েন্স সেগুলো থেকে সে রেহাই পেতে পারে। ধন্যবাদ ম্যাডাম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন স্বনামধন্য চিকিৎসক বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার রাশিদা বেগম ম্যাডাম, স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ, চিফ কনসালটেন্ট অফ ICRC রিসার্চ সেন্টার এবং ভাইস প্রেসিডেন্ট অফ OGSB। ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। ম্যাডামকে একটু যুক্ত করে নেওয়ার জন্য একটু অনুরোধ জানাচ্ছি। তোমাকে ধন্যবাদ, রাজ টিভিকে ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আপনি অনেক ব্যস্ত মানুষ ম্যাডাম, আসলে আমরা সবাই জানি আপনি অনেক ব্যস্ত মানুষ থাকেন ম্যাডাম। এই ব্যস্ততম সময় থেকে ম্যাডাম আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ।
সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের অনুষ্ঠানটির সায়েন্টিফিক পার্টনার এসিআই ফার্মাসিউটিক্যালস, পাওয়ার বাই টেকলেবজেট, মেনোজিয়া, বায়োটেল, ডিএক্স এন্ড অথেরা। দর্শক মন্ডলী, আপনারা যারা দেখছেন অনেক বেশি উপকৃত হয়েছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সেই কামনায় আজ পর্যন্তই। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe